আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সকলকে স্বাগত জানাই রুডেন্টার ক্লাসরুমে। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। নতুন এই জন্য বলছি যে এফসিপিএস পার্ট 1 এর সিলেবাসে 2023 সাল থেকে যখন সিলেবাস তৈরি হয় তখন থেকে একটা নতুন বিষয় অ্যাড করা হয়, যেখান থেকে আগে কখনোই প্রশ্ন আসতো না। তো এই টপিকটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টপিক, যেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স এন্ড মেডিকেল এথিক্স। আপনারা জানেন আমাদের সিলেবাসে পেপার 3 একটা অংশ আছে, সেখানে বায়োস্ট্যাটিস্টিক্স এবং এই টপিকটা নতুন করে ইনক্লুড করা হয়েছে পেপার 3 তে। যদিও পরীক্ষা হয় একটা পেপারে, কিন্তু সিলেবাস যেহেতু পেপার ওয়াইজ আছে সেহেতু আমি বললাম যে পেপার 3 তে এটা ইনক্লুড করা। তো এই টপিকটা তারপর থেকেই সিলেবাস আসার পর থেকেই গত 2 বছরে কয়েকবার প্রশ্ন আসছে। 2-3 বছরে প্রত্যেকবারই দেখা যায় একটা দুইটা মিনিমাম প্রশ্ন থাকেই। হ্যাঁ, দুইটা প্রশ্ন থাকেই, কখনো বেশিও আসছে, এরকমও হয়েছে 3-4টা প্রশ্ন আসছে, সেরকমটাও হয়েছে। তো দ্যাটস ওয়াই এই টপিকটাকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখছি। এই টপিকটা আপনাদের একটা ক্লাস এবং একটা পরীক্ষা এখান থেকে থাকবে, এবং প্রত্যেকটি সাবসিকুয়েন্ট পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন থাকবে, যেহেতু বিসিবিএস পরীক্ষায় প্রশ্ন করছে। এই টপিকটা একটু সামাজিক বিজ্ঞান টাইপ টপিক। আমরা যেটা পড়েছি ছোটবেলায় সামাজিক বিজ্ঞান, অনেকটা তেমনই। আসলে যে জিনিসগুলো আমরা আমাদের গ্রাজুয়েশনে পড়েছি, আমাদের পাবলিক হেলথ যে সাবজেক্টটা ছিল তার আন্ডারে, সেখানে আমরা পড়েছি এরকমটা যে বিহেভিয়ারাল সায়েন্স বলে একটা জিনিস আছে, বিহেভিয়ার। হ্যাঁ, সো দিস বিহেভিয়ার টুয়ার্ডস ইউর পেশেন্ট, এটা কেমন হবে, এটা খুবই ইম্পর্টেন্ট টু লার্ন। আজকাল আমরা দেখি, আমাদের হরসামিশায় দেখি যে আমাদের রোগীরা চলে যায় দেশের বাইরে বা সামহার এলস। কেন চলে যায়? যে বাংলাদেশের ডক্টর কথা বলে না ঠিক মতো, বাংলাদেশের ডক্টররা সময় দেয় না। হ্যাঁ, তো এই জন্যই আসলে এই জায়গাগুলোকে উপলব্ধি করেই আসলে বিসিপিএস এই টপিকটাকে খুব গুরুত্ব দিচ্ছে। ইভেন আপনাদের যারা পার্ট 1 এ পাস করবেন, তারা কিন্তু আবার বিসিপিএস একটা ট্রেনিং আপনাদেরকে করতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, যে কমিউনিকেশন স্কিল ট্রেনিং, সেখানে আপনাদেরকে এই বিষয়গুলো আবার রিক্যাপিচুলেট করে দিবে। আপনি যখন একজন স্পেশালিস্ট হবেন ডেন্টিস্টের, শুধু ডেন্টিস্ট না, সব ফ্যাকাল্টিতেই আছে এটা, তখন আপনাকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। হাউ টু ডিল উইথ দ্য পেশেন্ট, হোয়াট শুড বি দ্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, what should be the communication strategies, and what are the ethics, what are the rights of the patient, what is the right of the physician, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? সো ওভারঅল, ইভেন দো আপনার দেশের বাইরে যে পরীক্ষাগুলো হয়, সবগুলো পরীক্ষার জন্যই এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগে। ঠিক আছে? তো আমরা যদি একটু সংক্ষেপে সিলেবাসটা দেখি, এটা হচ্ছে আমাদের সিলেবাস, বিসিপিএস থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে। কমিউনিকেশন স্কিল, সেখানে ইন্টারভিউ ইন্টারাকশন কিভাবে করবো আমরা রোগীর সাথে, রোগীর কাউন্সিলিং কিভাবে হবে, তারপর একটা ব্যাড নিউজ যখন আমরা ব্রেক করব রোগীর কাছে, হ্যাঁ, সেটা কিভাবে করব, এবং ডিফিকাল্ট যে পেশেন্ট গুলো আছে, বিভিন্ন রকম অ্যানশাস, ফিয়ারফুল পেশেন্ট, এই ধরনের পেশেন্টের সাথে কিভাবে ডিল করব আমরা, এবং এমপ্যাথি বলে একটা স্পেশাল টার্ম আছে, আমরা এটা নিয়ে কথা বলবো। তো এই কমিউনিকেশন স্কিল গুলো আমরা শিখবো, আর সাথে মেডিকেল এথিক্স ওর একটা স্পেশাল বিষয় আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে ইন প্রফেশনাল প্র্যাকটিস আর ইন রিসার্চ এথিক্স এবং প্র্যাকটিক্যাল এথিক্স, এই দুইটা এথিক্স নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি এই টপিকটা, এটা একটা মানে ওপেন এন্ডেড টপিক, এটার আসলে শেষ নেই, এত আলোচনা, এত গভীর এই টপিকটা, যার আলোচনা করে শেষ করা যাবে না। ঠিক আছে? কিন্তু আমরা আমাদের পরীক্ষার টপিক অনুযায়ী বিষয়টাকে সাজানোর চেষ্টা করেছি। এতটুকু না জানলেই নয় পরীক্ষার জন্য, আশা করি এতটুকু পড়লেই আমরা পরীক্ষায় ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। পড়বো কই থেকে? আমাদের পড়ার জন্য আসলে এই মেডিকেল এথিক্স এবং বিহেভিয়ারাল সায়েন্সের উপর অনেক বই আছে। এথিক্স এর, স্পেশাল এথিক্স এর উপর অনেক বই আছে, এবং বিহেভিয়ারাল সায়েন্সের উপর আসলে একসাথে এক জায়গায় করে দেওয়া সবকিছু এরকম আসলে পাওয়াটা খুব টাফ। হ্যাঁ,
অনেকগুলো বই আছে, আমি অনেকগুলো বই থেকে একটু করে ইনফরমেশন নিয়েছি, নিয়ে আপনাদের জন্য একটা ইনফরমেশন গ্যাদার করেছি। অলদো আমরা এটা আপনাদেরকে কোনো শীট প্রোভাইড করিনি, কিন্তু এতটুকু অংশ আমরা এই অংশটা আমরা মূলত এই অংশ আপনার এই বোর্ড থেকেই পড়বো। অর্থাৎ আমাদের এই আপনার স্লাইডগুলো আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখান থেকে দেখেই আমরা পড়বো, এবং আপনারা এই স্ক্রিনশটগুলোকে চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, সেটা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস। আমরা এখানে প্রত্যেকটা বিষয় একটু টাচ করার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, কারণ আমি আবারও বলছি যে এই টপিকটা অনেক বড়। হ্যাঁ, এটা আসলে এত শর্টকাট না, কিন্তু বেসিক্যালি যেহেতু প্রশ্ন একটা দুইটা প্রশ্ন আসে, সো এবং সিলেবাসও ফিক্স করে দেওয়া হয়েছে, তো এর বাইরে আশা করি আমরা কিছু না পড়লেও চলবে। ওকে, so first the communication skill. What is communication skill? হ্যাঁ, দেখেন ক্লিনিক্যাল কম্পিটেন্স বলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ক্লিনিক্যালি আপনি কতটা কম্পিটেন্ট, আপনি কতটা স্কিলফুল। হ্যাঁ, এটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর। হ্যাঁ, কম্পিটেন্সি জেনারেলি ডিফাইন্ড কম্বিনেশন অফ নলেজ, স্কিল এন্ড বিহেভিয়ার। এই জায়গাটা আমরা সবাই নলেজ এবং স্কিল নিয়ে খুবই কনসার্ন, যে আমার নলেজ আপডেট করতে হবে, স্কিল আপডেট করতে হবে, বাট এই প্রফেশনাল বিহেভিয়ারের জায়গাটাতে আমরা উইক হয়ে আছি। এই জন্য আপনি একজন কম্পিটেন্ট ফিজিশিয়ান এটা বলতে হলে আপনাকে এই তিনটা জিনিসেরই কম্বিনেশন লাগবে। আপনার নলেজ থাকতে হবে, আপনার স্কিল থাকতে হবে, অ্যাজ ওয়েল এজ আপনাকে ওয়েল বিহেভড হইতে হবে। ঠিক আছে, সো কমিউনিকেশন যেটা ইজ এ পার্ট অফ বিহেভিয়ার এন্ড কমিউনিকেশন স্কিল, এটা একটা ডক্টরের খুবই ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি। ঠিক আছে, কিছু প্রবলেম এখানে অ্যারাইজ করে, উইল টক অ্যাবাউট দিস। সো হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন একটা অ্যাক্ট বাই হুইচ ইনফরমেশন ইজ শেয়ার্ড বিটুইন হিউম্যান। হ্যাঁ, হিউম্যানের মাঝখানে ইনফরমেশন শেয়ার করা হয়। আপনি টিভি দেখতেছেন, টিভিতে আপনাকে অ্যাড দেওয়া হচ্ছে, ওই অ্যাডটা দেখে আপনি কিছু জিনিস শিখতেছেন। সো ইটস আ কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশন। সো দেয়ার আর লট অফ ওয়ে অফ কমিউনিকেশন। আমরা নেক্সট স্লাইডে দেখবো। ইট ইজ আ ন্যাচারাল ডায়ালগ এন্ড থ্রো কমিউনিকেশন হুইচ রিলেট এন্ড ইন্টারাক্ট উইথ দ্য আদার পিপল। কার সাথে আমরা কমিউনিকেট করি? আমরা কি শুধু রোগীর সাথেই কমিউনিকেট করি? নো, যখন আপনি একটা ইনস্টিটিউটে আছেন, সেই ইনস্টিটিউটের আপনি একজন রেসপন্সিবল পারসন, আপনি রেসপন্সিবল পারসন ফর ইউর জুনিয়র কলিগ, আপনি রেসপন্সিবল পারসন ফর ইউর ইন্টার্নস, ফর ইউর নার্সিং স্টাফ, ফর ইউর আদার সাপোর্টিং স্টাফ, ওটি বয়, এভরিথিং। ওকে, সো ওদের সবার সাথে কিন্তু আপনার কমিউনিকেশন লাগবে, বিকজ এভরি টিম মেম্বার ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো এই জন্য বলে হেলথ কেয়ার প্রফেশন। হ্যাঁ, মানে আমাদের এই প্রফেশন গুলোকে কি বলতেছে? আমরা হেলথ কেয়ার প্রফেশনাল বলি আমরা। ঠিক আছে, যারা হেলথ কেয়ারের সাথে জড়িত, সেখানে ডক্টর থেকে শুরু করে একদম সুইপার পর্যন্ত সবাই ইনক্লুডেড। ঠিক আছে, সো ইন দ্য প্রফেশনাল ফিল্ড ডক্টর নিড টু কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট, কেয়ার গিভার অলসো। পেশেন্টের সাথে যে কেয়ার গিভার্স থাকে তাদের সাথে কথা বলতে হবে, পেশেন্ট রিলেটিভস, দেন আপনার কলিগস, হ্যাঁ, এই যে আদার হেলথ কেয়ার প্রফেশনাল, দেন অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, আপনি সচিব, আমলা, সবার সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। আপনাকে পাবলিক কমিউনিকেশনে ইনক্লুড হতে হবে। স্টুডেন্ট থাকতে পারে আপনার, রিপোর্টিং, রিসার্চ, ফাইন্ডিং এন্ড আদার্স। সো এই সব জায়গার সাথে আপনাকে কি করতে হবে? কমিউনিকেশন রাখতে হবে। হাউ টু কমিউনিকেট? What are the way of communication? So the most common way to communicate, there are 4 pattern of communication way. First is the verbal communication. আপনি যখন রোগীর সাথে কমিউনিকেট করবেন, তখন আপনার ফার্স্ট ওয়ে অফ কমিউনিকেশন হবে ভার্বাল, আপনার মুখের কথা। ঠিক আছে, মুখের কথা, একজন ডক্টরের মুখের কথা রোগীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো ভার্বাল কমিউনিকেশন কি আছে সেখানে? পেশেন্টের সাথে আমরা যে কনসালটেশন করি বা পেশেন্টের রিলেটিভের সাথে, নট পার্টি। হ্যাঁ, পেশেন্ট পার্টি বলে আসলে কোনো কিছু নাই, অলওয়েজ রিমেম্বার এই শব্দটা আমরা ইউজ করি, এটা করা যাবে না। হ্যাঁ, সো কনসালটেশন উইথ দ্য পেশেন্ট অর পেশেন্ট রিলেটিভ অর নিয়ার রিলেটিভস or local guardians. হ্যাঁ, দেন দ্য ডেলিভারি অফ লেকচার, আমরা পেশেন্টকে যেই লেকচার দেই বা ওরাল প্রেজেন্টেশন দেই পেশেন্টের কাছে মৌখিক ভাবে, এগুলো সবই কি কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন।
ঠিক আছে। তো এর মধ্যে আরো আছে হিস্ট্রি টেকিং, আপনি যখন রোগীর কাছ থেকে কথা শুনছেন, হিস্ট্রি টেকিং, তারপর আপনি রোগীকে একটা মানে খারাপ ডায়াগনোসিস রোগীকে বলতে হবে, সো ব্রেকিং ব্যাড নিউজ, হ্যাঁ, তারপর পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিতে হবে, এগুলো সব কি মৌখিক কথা বলার মাধ্যমে, ঠিক আছে। এটাকে বলা হয় ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে এখানে আপনি কথা বলবেন না, বাট আপনার হাত পা চোখ, হ্যাঁ, আপনার এভরিথিং আপনার রোগীর সাথে কথা বলবে, ঠিক আছে। এটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। সেটা কি? আপনি রোগীর কাছে চলে যাওয়া, হ্যাঁ, রোগীর কাছে গিয়ে মানে এই যে রোগীর কাছে চলে গেলেন, প্রক্সিমিটি টু দ্য পেশেন্ট, দিস ইজ অলসো আ পার্ট অফ কমিউনিকেশন। ওকে, রোগীর চোখের দিকে চোখ রেখে কথা বললেন, দিস ইজ আ পার্ট অফ কমিউনিকেশন। আপনি রোগীকে বোঝাচ্ছেন, দেখেন আপনার এই পান খাওয়া যাবে না, এই সময় আপনি ফোন দেখতেছেন, তাহলে কি ইফেক্টিভ কমিউনিকেশন হবে? হবে না। তাহলে এটাও পয়েন্টটা ইম্পর্টেন্ট, নন ভার্বাল কমিউনিকেশন গুলা। সো ইওর বডি ল্যাঙ্গুয়েজ, ইওর গেস্টার, ইওর পোস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন এন্ড লিসেনিং এন্ড শোয়িং দ্যাট ইউ আর লিসেনিং। আপনি হয়তো শুনছেন, আপনি ফোন টিপতে টিপতে শুনছেন আমার মুখে ঘা হয়েছে বাবা, হ্যাঁ, তারপরে আমার এইখানে জ্বলা হয়, এখানে পড়া হয়, এখানে ব্যথা, কিন্তু আপনি অন্যদিকে মানে চোখ আপনার অন্যদিকে, আপনি কথা শুনতেছেন, কিন্তু পেশেন্ট ভাবতেছে আপনি আমার কথা শুনতেছেন না, উনি কনফিডেন্স পাবে না আপনার ডায়াগনোসিসে, হ্যাঁ, যে আমার কথা তো ঠিক মতো শুনেই নেই, ঠিক আছে। এই জন্য অলওয়েজ এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে বুঝাইতে হবে যে আপনি শুনতেছেন। এটা আমরা দেখবো কিভাবে এটা আপনি করবেন। নাও কাম টু দ্য রিটেন কমিউনিকেশন সিস্টেম। রিটেন কমিউনিকেশন সিস্টেম হচ্ছে আপনি যা লিখতেছেন সেটা, হ্যাঁ, আপনি রোগী যা যা বলতেছে সেগুলো লিখতেছেন, হিস্ট্রি রাইটিং। আপনি এই হিস্ট্রিটাকে আবার রেখে দিলেন পেশেন্ট চলে যাওয়ার পরে, তারপরে ডিসচার্জ লেখা, তারপরে হচ্ছে যে কলিগের জন্য সামারি লিখে রাখা, ওকে, কেস সামারি যেটা, তারপরে হচ্ছে পেপার বা আপনার কেস রিপোর্ট লেখা, হ্যাঁ, এগুলা হচ্ছে যে আপনার পেশেন্টকে রেফার করা। রেফারেল কিন্তু ওয়ান অফ দ্য রিটেন কমিউনিকেশন, ইম্পর্টেন্ট। পেশেন্টকে আমরা মৌখিক রেফারেন্স করি যে ঠিক আছে অমুক ডাক্তারকে দেখান, না, রেফারেলে আলাদা ফর্ম আছে, আমাদের সিস্টেমটা ওভাবে ডেভেলপ না, কিন্তু এই রেফারেল সিস্টেমটা চমৎকার একটা সিস্টেম, ঠিক আছে। আপনি সুন্দর একটা অ্যাপ্লিকেশন লিখবেন, টু প্রফেসর অমুক, ডিপার্টমেন্ট অফ প্রস্টোডন্টিক্স, এই কলেজ, ঠিক আছে, স্যার ডিয়ার কলিগ, এভাবে লিখতে পারেন। স্যার হলে স্যার, স্যার ডিয়ার কলিগ, মানে আমার পেশেন্ট এটা 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 হচ্ছে, আমি এই কারণে আপনার কাছে রেফার করতেছি। So would you please see the patient and give your opinion or give further needful, এই ধরনের কথাগুলো আপনাকে লিখে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে একটা সুন্দর ওয়েতে আপনি কেন রেফার করছেন, আপনার রেফারের উদ্দেশ্য কি, সেটা উনি দেখে বুঝবেন এবং সেই অনুযায়ী উনি রিপ্লাই দিতে পারবেন। যদি আপনি লিখে দেন আপনার প্রেসক্রিপশনে 2-3 লাইন লিখে বাম পাশ দিয়ে লিখে দিলেন রেফার টু প্রফেসর অমুক, তখন প্রফেসর অমুককে আবার সবকিছু শুরু থেকে শুরু করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য রেফারেলের সময় অবশ্যই অনেকগুলো প্যাটার্ন আছে সেগুলো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি রিটেন কমিউনিকেশন। এছাড়া আরেকটা নিউলি মানে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, এটা আমাদের নতুন করে আমরা খুব বেশি ইউজ করছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মেইলিং সিস্টেম। আমরা রোগীর সাথে এখন কিন্তু প্রচুর সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট করি, ইভেন দো সে কখন আসবে, হ্যাঁ, ওষুধটা কখন খাবো, আপনাকে মেসেজ দিবে, স্যার এখান দিয়ে একটু পোস্ট পড়তেছে, কি করব। তাহলে এই যে কমিউনিকেশনের ওয়েটা তৈরি হয়েছে, ঠিক আছে, এগুলো কি বায়া সোশ্যাল মিডিয়া আর মেইলিং সিস্টেম, ঠিক আছে। তাহলে এগুলো কি ইলেকট্রনিক মিডিয়া, যেগুলোর মাধ্যমে আপনি কমিউনিকেট করতেছেন। সো দেয়ার আর 4 ওয়ে অফ কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট। ওকে, নাও কাম টু অ্যানাদার থিং, দ্যাট ইজ কাউন্সেলিং। কাউন্সেলিং কি? কাউন্সেলিং আমরা বলেছি যে একটা প্রসেস অফ গিভিং এন্ড রিসিভিং ইনফরমেশন ইন এ ওয়ে দ্যাট ইজ মিনিংফুল, মেমোরেবল এন্ড ইউজেবল। তাইলে একটা ওয়ে অফ গিভিং ইনফরমেশন, সহজ কথায়, হ্যাঁ, যেই ইনফরমেশনটা হবে মিনিংফুল, মেমোরেবল এবং ইউজেবল, রোগী সেটা বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আপনার এই একটা যে কাউন্সিলটা আপনি করছেন তার একটা সুন্দর উদ্দেশ্য থাকবে, ঠিক আছে, এন্ড ইট উইল চেঞ্জ বিহেভিয়ার অফ দ্য পেশেন্ট, এবং এটার সাথে সাকসেসফুল যে আউটকাম, আপনার রোগের যে চিকিৎসার আউটকাম, সেটা সাকসেসটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এটা একটা 2 ওয়ে কমিউনিকেশন, যেটা কি, সেটা হচ্ছে একজন সেন্ডার মেসেজ ড্রপ করবেন এবং একজন রিসিভার সেটা আবার ফিডব্যাক দিবেন সেন্ডারের কাছে। সো দিস ইজ আ কমিউনিকেটিভ ওয়ে।
ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে আছে, খেয়াল করেন। ইন মেডিকেল কনসালটেশন পেশেন্ট আর লাইকলি টু রিটেন only 50% of what is a physician has told them. তাইলে আমরা যখন একজন রোগীকে বলতেছি, অনেক কিছু বলতেছি যে আপনার রোগের এই সমস্যা, আপনি এটা করতে হবে, এটা করতে হবে না, এই জিনিস খাবেন, এই জিনিস খাবেন না, ঠিক আছে। পেশেন্ট আর লাইকলি টু রিটেন অনলি 50%। আপনি যা বলতেছেন তার 50% তার মনে রাখার সম্ভাবনা আছে, 50% সে ভুলে যাবে। ফার্দারমোর only about half of the information they received is remembered correctly. Okay, so 50% সে রাখতে পারবে, রিসার্চ বলতেছে। So we can expect patient to recall correctly about 25% of what we have told them. আমাদের এক্সপেকটেশন থাকবে 25%, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মাত্র 25% সে মনে রাখতে পারবে, আমরা এই ধারণা রেখে তার সাথে কথা বলবো। তার ওয়েতে ডক্টরস ওয়ে অফ কাউন্সেলিং প্লে এ মেজর রোল ইন দ্য রিটেনশন অফ ইনফরমেশন। সো আপনি তাকে, একটা পেশেন্টকে কিভাবে কাউন্সেলিং করতেছেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ওয়ে, যে পেশেন্ট কতটুকু মনে রাখতে পারবে সেটা, ঠিক আছে। তাহলে আমরা কাউন্সেলিং এর মধ্যে যাব একটু পরে, সামনে কিভাবে কাউন্সেলিং এ যাব। তার আগে আমরা দেখি কমিউনিকেশন স্কিল। এই যে আমরা তখন যে কথাগুলো বললাম, একটা পেশেন্টকে কাউন্সেলিং করা, পেশেন্টকে এমপ্যাথি শো করা, হেলথ এডুকেট করা, হ্যাঁ, তারপরে হচ্ছে পেশেন্টের সাথে ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি করা। এগুলো তৈরি করার জন্য আমাদের যে স্কিলটা, সেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল, ঠিক আছে। এটা কিন্তু একটা লার্নড স্কিল, ওকে, মানে খুব সহজেই কারোর মধ্যে ইনপুট হয়ে যাবে এমন না। সো এই স্কিলের কি সুবিধা রোগীর জন্য এবং ডাক্তারের জন্য সুবিধা আছে। পেশেন্টের কি সুবিধা হবে, যদি আপনি একটা প্রপার কাউন্সেলিং এবং প্রপার কমিউনিকেশন করতে পারেন রোগীর সাথে, হোয়াট উইল বি দা বেনিফিট ফর দ্য পেশেন্ট। পেশেন্টের কি হবে, পেশেন্ট প্রবলেম ভালোভাবে আইডেন্টিফাই হবে, মানে ডায়াগনোসিসটা খুব ভালো হবে। আপনি যদি যত ভালোভাবে হিস্ট্রি শুনবেন, তত ভালোভাবে এক্সামিনেশন করবেন, হ্যাঁ, তাহলে তত ভালো আপনার অ্যাকুরেটলি ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা বাড়বে। ইট হেল্পস পেশেন্ট টু রিকল ইনফরমেশন। পেশেন্টের মাথায় আপনার তথ্যগুলো থাকবে, ঠিক আছে, এবং আপনি ট্রিটমেন্ট ইনস্ট্রাকশন যেগুলো দিয়েছেন তার সাথে মিলাতে পারবে, ঠিক আছে। আপনি বলছেন এটা একটা অ্যামেলোব্লাস্টোমা, অ্যামেলোব্লাস্টোমায় এই চিকিৎসা করা যায়, আমি এই চিকিৎসা আপনার জন্য প্রিফার করি, তখন সে এই কথাগুলোকে বারবার রিকল করবে, হ্যাঁ, আপনার কথাগুলোকে। সো আলটিমেটলি পেশেন্টের স্যাটিসফ্যাকশনটা বাড়বে। ইট উইল আপগ্রেড দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য পেশেন্ট। তারপরে কি হবে, ইনক্রিজ পেশেন্ট আন্ডারস্ট্যান্ডিং। পেশেন্ট বুঝতে পারলো যে কি চিকিৎসাটা আপনি করবেন। তারপরে পেশেন্টের যে আউটকাম, যে ইনক্রিজ কমপ্লায়েন্স হুইচ লিড টু ইমপ্রুভ হেলথ এন্ড বেটার আউটকাম, ঠিক আছে। পেশেন্টের আউটকাম ভালো হবে, বেটার ইমোশনাল হেলথ, পেশেন্টের ইমোশনাল হেলথ কিন্তু ভালো। সো আলটিমেটলি পেইন রিলিফ হইলো পেশেন্টের জন্য, যে পেশেন্ট বুঝতে পারলো না, ঠিক আছে, আমার এই রোগের চিকিৎসা আছে, আমি ভালো হয়ে যাব। তাহলে এই যে ইমোশনাল হেলথ যেটা, এটাকে কিন্তু সে কি করলো, প্রমোট করলো, বেটার ইমোশনাল হেলথ। ওকে, ওভারঅল কোয়ালিটি অফ কেয়ার সেটাকে বাড়াই দিল। ওকে, আর ডক্টরের জন্য কিছু বেনিফিট আছে। একজন ডক্টর যদি গুড কাউন্সিলিং বা গুড কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারে নিজের মধ্যে, তাহলে কি হবে, এক নম্বরে হলো ডক্টর পেশেন্টের সাথে রিলেশন বাড়বে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই কন্টিনেন্টে, আমাদের এই অংশের দেশে এই জায়গাটাতে খুব ঘাটতি, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে না। হ্যাঁ, আমরা পেশেন্টের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আমরা সেখানে গিয়ে পেশেন্টের কথা বলতে পারি না। আমরা এই জায়গাটার কারণে আলটিমেটলি অনেক পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা আশার বিষয় যে আমরা এখন এগুলো নিয়ে অনেক বেশি সচেতন। আমাদের ডক্টররা এখন আস্তে আস্তে অনেক বেশি ট্রেন্ড আপ হয়ে যাচ্ছে এই বিষয়গুলোতে। আশা করি একটা সময় গিয়ে এই ব্যাপারগুলো ফিল আপ হয়ে যাবে। সো ইমপ্রুভ ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ডক্টর আর বেটার এবল টু সিক দ্য রিলেভেন্ট ইনফরমেশন এন্ড রিকগনাইজ দ্য প্রবলেম, হ্যাঁ, এন্ড রিলিভ ডক্টর সাম অফ সোর্স অফ প্রেশার, কিছু প্রেশার রিলিজ করতেছে। কার সাথে, যখন আমরা ডিফিকাল্ট সিচুয়েশন এনকাউন্টার্ড হয়, তখন ডাক্তারের জন্য কিছু প্রেশার রিলিজ হয়। যে আপনি যদি যখন রোগীর সাথে যদি কমিউনিকেট করেন, ধরেন আপনি একজন রোগীর চিকিৎসা করলেন, বাট সামহাউ রোগীটা বাঁচলো না বা বাঁচাতে পারলেন না আপনি, আপনার মেডিকেল সায়েন্স, তখন আলটিমেটলি কি হবে, there may be a difficult situation arise, but someone will tell না, আমাদের ডাক্তার সাহেব অনেক চেষ্টা করছে, এই ডাক্তার সাহেব অনেক ভালো চেষ্টা করছে, এই কথাটা রোগী যখন বলে যাবে, so that will benefits for a doctor, যে আপনাকে ওই ডিফিকাল্ট সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য খুব ইজি একটা ওয়ে তৈরি হয়ে গেল ডিউ টু
the communication skill. Enhance job satisfaction. Ultimately আপনার নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনটা বাড়বে and reduce the incident of clinical error. আপনার যে ক্লিনিক্যাল ভুলগুলো আমাদের হয়, সো আপনি যত বেশি কমিউনিকেশনে মনোযোগ দিবেন তত এই ভুলগুলো কমে যাবে, ঠিক আছে? ডায়াগনোসিস অ্যাকুরেট হবে, ট্রিটমেন্ট প্ল্যানিং অ্যাকুরেট হবে, হ্যাঁ। সো এই ক্লিনিক্যাল এরর গুলো কমে যাবে আলটিমেটলি। ওকে, সো যেটা হচ্ছে বেনিফিটস ফর ডক্টর। নাও কাম টু দ্য প্রিন্সিপালস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের চারটা, এই স্কিলটার চারটা অ্যাসপেক্ট আছে। কি অ্যাসপেক্ট আছে? এক নম্বর হলো এমপ্যাথি শো করা। রোগী এটাই খুব বেশি চায়, মানে আপনি ফিল করবেন রোগীর কষ্টটাকে, আপনি ফিল করবেন আপনার মধ্যে। হ্যাঁ, আমরা একটু পরে পড়বো এমপ্যাথি কি জিনিস বা হাউ টু ইমপ্রুভ দ্য এমপ্যাথি। সো এক্সপ্রেসিং এমপ্যাথি, that's one point. Second aspect হচ্ছে কি encouraging the patient to talk. রোগী কথা বলতে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ বাবা বলেন, শুনি আমি একটু, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, হ্যাঁ 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 এরকমটা তো হয়। মানে আপনি পেশেন্টকে এনকারেজ করবেন কিছু কথা বলার জন্য। ওপেন ইন্ডেড কোশ্চেন ছেড়ে দিবেন রোগীর জন্য। হ্যাঁ, ওপেন ইন্ডেড কোশ্চেন, রোগী মন খুলে কথা বলবে আপনার সাথে, তাহলে সে আলটিমেটলি ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি হবে। তারপরে কি ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য পেশেন্ট ইন এ ওয়ার্ম ম্যানার, ঠিক আছে? রোগীর সাথে সবসময় একটা মানে হাস্যোজ্জ্বল ওয়ার্ম ম্যানারে থাকতে হবে। হ্যাঁ, আপনি কথা বলতেছেন, আপনার মন খারাপ, আপনি ঝগড়া করে আসছেন, তাহলে আলটিমেটলি আপনি তো ওয়ার্ম ম্যানারে কথা বলতে পারবেন না। বাট আপনার রোগীতে জানেন আপনি কোথায় কি করে আসছেন। ওকে, সো যে যেইটুকু এক্সপেক্ট করে তার এক্সপেকটেশন অনুযায়ী আপনাকে বিহেভ করতে হবে, ঠিক আছে? আর একটা হলো সাপোর্ট, পেশেন্টকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে? আপনার কাজ শুধুমাত্র রোগের চিকিৎসা করা না, আপনার কাজ অলসো সাপোর্ট টু দ্য পেশেন্ট এন্ড দ্য পেশেন্ট নিয়ার রিলেটিভস। ওকে, সো এইগুলো হচ্ছে কি আমাদের কমিউনিকেশন স্কিলের মানে অ্যাসপেক্ট। আমরা এই অ্যাসপেক্ট গুলো থেকে কমিউনিকেট করতে পারি। সো নাও কাম টু দ্য বেসিক রিকোয়ারমেন্ট। একটা কমিউনিকেশনের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট, আপনার কি কি দরকার, ঠিক আছে? এক নম্বর হলো অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখবো। শুরুর ইমপ্রেশনটা খুব বড় ইমপ্রেশন। হ্যাঁ, আপনার সাপোজ আপনি একটা প্রাইভেট চেম্বারে আছেন, অথবা আপনি একটা সিম্পলি একটা রুমে আপনি বসে আছেন, সেখানে একজন রোগী আসলো, তো তার সাথে আপনার ইন্ট্রোডাকশনটা খুব মানে চমৎকার হইতে হবে। ও হ্যালো মিস্টার সামওয়ান, মানে আপনি নাম ধরে ডাকলেন পেশেন্টকে। আমরা একটু পরে দেখবো যে ওপেনিং সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ওপেনিং মুভমেন্টসটা খুব ইম্পর্টেন্ট। ওপেনিং সিকোয়েন্স কেমন হতে পারে? যে কলিং দ্য পেশেন্ট, হ্যাঁ, পেশেন্টকে আপনার নাম ধরে ডাকা। হ্যাঁ, ও হ্যালো মিস্টার আব্বাস, প্লিজ কাম। হ্যাঁ, আপনি তো আগে থেকেই জানেন আপনার কোন রোগী অ্যাপয়েন্টমেন্টে আছে, ঠিক আছে? হ্যাঁ, প্লিজ কাম, আসসালামু আলাইকুম, গ্রিটিংস, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো করলে কি হবে? রোগী শুরুতেই ওপেনিং সিকোয়েন্সেই রোগী আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, ঠিক আছে? রোগী আপনার ফ্যান হয়ে যাবে। ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমরা তো ডাক্তাররা রোগীদের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করি না। হ্যাঁ, আমার তো সব জানেই রোগী, বাইরে তো বোর্ড দেওয়াই আছে, তাই না? তারপরও আপনি একবার, আমি ডক্টর অমুক, আমি আপনার সাথে আপনার রোগের ব্যাপারে কথা বলবো। এক্সপ্লেনিং দ্য রিজন ফর কনসালটেশন, কেন আসছে। সো এই রিজনটা, হ্যাঁ আপনার কষ্টের ব্যাপারে আমি আপনার সাথে কথা বলবো এবং প্রয়োজনে আপনাকে কিছু পরীক্ষা করব, ঠিক আছে? আর এই বিষয়গুলো আপনি তাকে শুরুতেই একটা সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসলেন, ঠিক আছে? সো অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে বললাম নন ভার্বাল অংশটা, সাপোর্টিভ বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি তার সাথে তার জন্য আপনি একজন নিবেদিত প্রাণ, তাকে তার কথায় এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, পোস্টার, আই কন্ট্যাক্ট দিয়ে তাকে বোঝাইতে হবে। ওকে, ফ্যাসিলিটেশন অফ পেশেন্ট কমিউনিকেশন, ঠিক আছে? পেশেন্টের কমিউনিকেশন ফ্যাসিলিটেট করা, তারপর অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করা, হ্যাঁ, তারপর হচ্ছে লজিক্যালি প্রগ্রেশন করা, তারপরে এমপ্যাথেটিক অ্যাটিটিউড রাখা, তারপরে কজ অ্যাপ্রিশিয়েট করা, তারপরে হচ্ছে পেশেন্টকে তার প্রবলেম সম্পর্কে বেশি বেশি বলতে দেওয়া, ইন্টারফেয়ার না করে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি সেটা বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, বারবার খেয়াল করা রোগী আপনার কথা বুঝতেছে কিনা, হ্যাঁ, এবং অ্যাটেনশন, ঠিক আছে? অথবা অ্যাক্টিভ লিসেনিং এর মধ্যে ঢুকে যাওয়া। ওকে, সো লিসেনিং কি জিনিস আমরা একটু জাস্ট খেয়াল করি। লিসেনিং মানে হচ্ছে শোনা। আমরা রোগী যখন আপনাকে একটা কথা বলে, হ্যাঁ, রোগীর ওই কথাগুলো শোনাটাই হচ্ছে লিসেনিং। তো এই লিসেনিং এর সময় কি কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাকে মেনটেন করতে হবে। যেমন কি একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আপনি সব জায়গায় তো রোগীর সাথে কথা বলতে পারবেন না। মাছ বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম,
কি অবস্থা চাচা, আপনার দাঁতের ব্যথা কমছে নি? কই দেখি দেখি, আর বলার কি সম্ভব? দিস ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে আপনাকে পেশেন্টের সাথে কথা বলতে হবে। রিমুভ ডিস্ট্রাকশন, হ্যাঁ, ডিস্ট্রাকশন গুলো রিমুভ করতে হবে। আপনার মানে বারবার দরজা খুলতেছে, আপনার রুমের মধ্যে একটা সাউন্ড হচ্ছে, দরজা সাউন্ড হচ্ছে, আপনার হঠাৎ করে আপনার ফোন বেজে উঠলো, তাহলে এই ধরনের ডিস্ট্রাকটিভ যেই বিষয়গুলা, হ্যাঁ, আপনি রোগীর সাথে কথা বলতেছেন, এইদিকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকে পড়ছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকে আপনাকে কিছু বলার চেষ্টা করতেছে, তো আপনি কি করলেন? ডিস্ট্রাক্টেড হয়ে গেলেন। পেশেন্ট আপনাদের কথা বলতেছে, আপনি লিসেনিং এর জায়গায় তখন ওই ডিস্ট্রাকশন গুলোর দিকে মন দিচ্ছেন। সো এই রিমুভ ডিস্ট্রাকশন ইম্পর্টেন্ট। মেন আই কন্ট্যাক্ট, পেশেন্টের সাথে সবসময় চোখে চোখ রেখে কথা বলতে হবে। একটা টি জোন আছে, আমরা যে বলি দুইটা চোখের মাঝখানে কি থাকে? নাক থাকে, তাই না? এই জোনটাকে বলা হয় টি জোন। এই জোনে সবসময় খেয়াল রাখতে হবে আপনার রোগীর। ওকে, তো পেশেন্ট বুঝতে পারবে ইয়েস ইউ আর কন্ট্যাক্টিং উইথ হিম অর হার। তারপর কনসিডার এক্সপ্রেশন এবং গেস্টার, মানে নন ভার্বাল কথাগুলো আবারও আসছে। অ্যালো পেশেন্ট টু টক আনইন্টারাপ্টেডলি, পেশেন্টকে থামানো যাবে না। আমরা কি করি যে আমরা খেয়াল করি যে এটা তো রেলেভেন্ট না, ঠিক আছে, তখন আমরা চিন্তা করি না এটা শুনবো না, আমরা পেশেন্টকে থামাই দিই। আচ্ছা ঠিক আছে, এরপরে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এরপরে কি হয়েছে বলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এটা এইভাবে পেশেন্টকে ইন্টারাপ্ট করা উচিত না। পেশেন্টকে বলতে দেন, একটু 2 মিনিট বেশি সময় যাবে, হ্যাঁ, অ্যাজ হি ইজ দ্য কি টু টেকনিক অন ফ্যাসিলিটিং দ্য ইন্টারভিউ। তারপরে হচ্ছে আদার্স অপিনিয়নকে ভ্যালু করা, হ্যাঁ, কনসার্ন করা। যে ধরেন আপনি বলতেছেন আপনার এই রোগের চিকিৎসা তো আমরা মানে ইনোকুলেশন করব, তখন আপনার সাথেই রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট আসছে, হ্যাঁ, উনি বলতেছে যে না স্যার এটা রিসেকশন করে ফেলেন, মানে উনি যাতে চল কেটে ফেলবে, যেহেতু বড় হয়ে গেছে আবার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে চল কেটে ফেলেন স্যার। ওকে হ্যাঁ, আই রেসপেক্ট ইউর, বাট আমার কাছে মানে এই যে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলেন বা অন্য যে কোনো কারো কথা বলেন, হ্যাঁ, অথবা আপনার কোনো কলিগ এটাকে বলছে যে এটাকে মাংস মানে পুরো হাড্ডি ফেলে দিতে, কেউ বলছে না হাড্ডি ফেলার দরকার নেই। তো এই অপিনিয়ন গুলোকে ভ্যালু করা, ঠিক আছে। তারপরে সামারাইজ, ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে লাস্টে এটা কি করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মিস্টার অমুক, তাহলে আপনার আসলে এই এই সমস্যা হয়েছে, আপনি আমার কাছে এই সমস্যার জন্য আসছেন, আমরা এই অ্যানালাইসিস করলাম, এখন আপনার জন্য এই অপশন আছে। তাহলে সামারাইজেশন করা, হ্যাঁ, যে আপনি যা যা মানে উনি যা বলছে সেটা আপনি বুঝতে পারছেন, তাকে এটা বোঝানো, ঠিক আছে। হ্যাঁ, এবং ফিলিং, চেক অন ফিলিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাভয়েড ক্লোজ ইন্ডেড কোশ্চেন করা যাবে না, পেশেন্টকে কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে, হ্যাঁ, তাদের ফিলিং গুলোকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি করার জন্য। এই পয়েন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। নাও কাম টু ব্যারিয়ার। আমরা এই কমিউনিকেশন মানে বিল্ড আপ করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করি, কিছু ব্যারিয়ার আমাদের সামনে চলে আসে, সেই ব্যারিয়ার গুলো সম্পর্কে আমরা জানবো এখন। তাইলে আমরা বুঝতে পারবো আমাদের ব্যারিয়ার কি, আমরা কোন ওয়েতে আগাবো সেটা, ঠিক আছে। সো হোয়াট আর দ্য ব্যারিয়ার অন দ্য ফ্রম দ্য পার্সোনাল লেভেল ব্যারিয়ার, আবার কিছু আছে অর্গানাইজেশনাল লেভেলের ব্যারিয়ার। ওকে, কারণ আপনি একটা সরকারি হাসপাতালে আউটডোরে কাজ করেন, তবে একটা বেসরকারি হাসপাতালে আউটডোরে কাজ করেন, রোগীকে আপনি কমিউনিকেট করবেন, রোগীর সাথে আপনি কমিউনিকেশন স্কিলে যে বিষয়গুলো আমরা তখন বললাম এই বিষয়গুলো করতে যাবেন, তখন আপনার কিছু ব্যারিয়ার থাকতে পারে পার্সোনাল লেভেল, যেমন আপনার আসলে সেই স্কিল নাই, আপনি কিভাবে একটা পেশেন্টের সাথে কনভারসেশনে যেতে হবে, কিভাবে পেশেন্টকে কমিউনিকেট করতে হবে, এই বিষয়ে আপনার স্কিল কম, তাহলে এটা একটা পার্সোনাল ব্যারিয়ার, ঠিক আছে। আপনার ইনএডিকুয়েট নলেজ, স্কিলও নাই নলেজও নাই, অথবা আপনার হাতে ওরকম যথেষ্ট ট্রেনিং নাই, আপনি কমিউনিকেশন স্কিলের উপর ট্রেনিং করেন নাই, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে পার্সোনাল, আপনার মধ্যে জ্ঞান নাই, স্কিল নাই। নন অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ইম্পর্টেন্ট অফ কিপিং পেশেন্ট অ্যাডিকুয়েটলি ইনফর্মড, পেশেন্টকে সব ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাঁ, আপনার হচ্ছে যে আপনি সেটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন না, পেশেন্টকে সবকিছু জানানোর ব্যাপারে পেশেন্টের, এটাও আপনার একটা ব্যারিয়ার। তারপরে নেগেটিভ অ্যাটিটিউড ডক্টর মানে আপনার কমিউনিকেশনের প্রতি, আরে এত কথা বলে কি হবে, আমাদের দেশের রোগীরা এত কথা বলতে মানে এইসব রোগীদের সাথে এত কথা বলে লাভ নেই, ঠিক আছে, তো এগুলো কিছু বুঝবে না, ওর সাথে এত কথা বলে লাভ নেই, এই ধরনের কথাগুলো বলা, এটা একটা নেগেটিভ অ্যাটিটিউড শো করা, ইট ইজ অলসো পার্সোনাল ব্যারিয়ার,
ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে। ল্যাক অফ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে যেটা হয়, আমরা 4টা-5টা চেম্বার করি, হ্যাঁ, কেউ কেউ 2-3টা চেম্বার করি একদিনে, তাই না? তো এক চেম্বারে এতক্ষণ সময় দেওয়ার পরে আমার মাথার মধ্যে আছে যে আমাকে 5টা বাজলে আরেকটা চেম্বারে যাইতে হবে, ওখানে আমার 10 জন রোগী বসে আছে, তাই না? তাহলে আপনার হাতে কি সময় নাই? এইখানে আপনার হাতে এখন রোগী আছে 5 জন, আপনার সময় আছে 20 মিনিট। তাহলে আপনি সময় দিতে পারবেন একজন রোগীকে 4 মিনিট করে, কারণ আপনি 20 মিনিটের মধ্যে বের হইতে হবে আপনার। এই যে ল্যাক অফ টাইম, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য ব্যারিয়ার টু বিল্ড আপ ইফেক্টিভ কমিউনিকেশন। ওকে, সো ল্যাক অফ টাইম, আনকমফোর্টেবল টপিক, ল্যাক অফ কনফিডেন্স, এগুলো সব পার্সোনাল লেভেল থেকে। ওয়ার্ক ওভারলোড, আপনার উপর কাজের চাপ বেশি, আপনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কাজের চাপ বেশি নিছেন, আপনি ফ্যামিলি মেনটেন করেন, আপনি এখানে এটা করেন, ওইখানে ওই এটা করেন, ওইখানে একটা হ্যান্ডস অন করান। এগুলো করলে কি হবে, আলটিমেটলি আপনার ওভার ওয়ার্কলোডের কারণে আপনি পেশেন্টের প্রতি সময় দেওয়ার যে বিষয়টা সেটা পারবেন না। ওকে, তারপরে হচ্ছে ওই রোগ এবং রোগের চিকিৎসার সম্পর্ক আপনার ধারণা কম, তাহলে তো আপনি রোগীকে বুঝতে পারবেন না, ইফেক্টিভ কমিউনিকেশন তো তৈরি হবে না। ঠিক আছে, হ্যাঁ, তো ইনফরমেশন ঠিকমতো দিতে পারলেন না। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, রোগী আপনারা বলতেছে সিলেটি ভাষায়, রোগী শুদ্ধ ভাষা বোঝে না, রোগী আপনারা বলতেছে রোহিঙ্গা ভাষায়, রোগী আপনার কথা বা আপনার ভাষা বোঝে না, তাহলে আপনি কি করবেন? তাহলে এগুলো কিন্তু আপনার পার্সোনাল লেভেলের ব্যারিয়ার। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তারপরে টায়ার্ডনেস এন্ড স্ট্রেস, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ওটি করতে যাই রাতের 9টা বাজে, কিসের রোগীর কাউন্সিলিং, ওটির আগে যে কাউন্সিলিং করতে হয়, কাউন্সিল নিতে হয়, আমাদের মাথায় আসে না। ঠিক আছে, না ঠিক আছে, আর রোগী ভালো হয়েছে, ওটি ভালো হয়েছে, অসুবিধা নাই, মানে এতটুকু। কিন্তু এটা তো পার্ট অফ কমিউনিকেশন। আপনার কাছে একজন রোগী অপারেশন করতে আসছে, আপনার টায়ার্ডনেস স্ট্রেসটা তো কেন থাকবে? তাহলে আপনি ওই সময় কেন অপারেশন করতেছেন? ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট। আর হলো পার্সোনালিটি ডিফারেন্স, আমাদের রোগীদের পার্সোনালিটি একরকম, ডক্টর পার্সোনালিটি একরকম। আমরা একটা সোশ্যাল এরিয়া বিলং করি, পেশেন্ট আর একটা সোশ্যাল এরিয়া বিলং করতে পারে। তাহলে এই যে পার্সোনালিটি মানে চেঞ্জ, হ্যাঁ, রোগী আপনার কথা বুঝবে না, আপনি রোগীর কথা বুঝবেন, এই জন্য এটাও একটা ব্যারিয়ার টু ইফেক্টিভ কমিউনিকেশন, যে ইন্টারপার্সোনাল যেই পার্সোনালিটি ডিফারেন্স, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দ্য ব্যারিয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। এছাড়া কিছু আছে অর্গানাইজেশনাল ব্যারিয়ার। অর্গানাইজেশনাল ব্যারিয়ার কি? সেখানে আপনার ল্যাক অফ টাইম, হাতে সময় নেই। ঠিক আছে, এটা 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 কিন্তু অর্গানাইজেশনের পক্ষ থেকে। যেমন আপনি যে ইনস্টিটিউটে কাজ করতেছেন, সেই ইনস্টিটিউটে আপনাকে এত বেশি ওয়ার্কলোড দিয়ে দিছে, কারণ আপনি যেমন সকালে আউটডোর, আমরা কি করি, সময় হচ্ছে 5 ঘন্টা, রোগী থাকে 300-200, তাহলে সেক্ষেত্রে আপনি যদি প্রতি পেশেন্ট হিসাব করেন, 1-2 মিনিটের বেশি আপনার সময় দিচ্ছে না রোগী, অর্গানাইজেশন আপনাকে। তাহলে অর্গানাইজেশনের ল্যাক অফ টাইম ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আপনি কমিউনিকেশন ঠিক মতো করতে পারবেন না রোগীর সাথে। ইন্টারাপশন, আপনাকে এই বারবার রুমের মধ্যে এটা আসতেছে, ওইটা আসতেছে, এই দিক দিয়ে ওই করতেছে, খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো মানে আমাদের পার্সপেক্টিভে গভর্নমেন্ট হসপিটাল স্পেশালি, হ্যাঁ, যেখানে ইন্টারাপশনটা খুব বেশি হয়, যখন রোগীর সাথে আপনি কনসালটেশন আছেন, এর ভিতরে আরো অনেক কিছু আপনাকে করতে হচ্ছে। ঠিক আছে, এন্ড অর্গানাইজেশনাল সাপোর্ট কম থাকা, এটা হতে পারে লজিস্টিক সাপোর্ট, আপনার হাতে এফেক্টিভ ওয়ে অফ মানে কমিউনিকেশনের জন্য যে লজিস্টিক সাপোর্ট থাকা দরকার, সেটা নেই। ইভেন আপনার কাছে কলমটা পর্যন্ত না, আপনি হয়তো নিজের টাকায় কিনা কলম দিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, তো এই অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, শুধু একটা কলমের সিম্পল কলমের কথা বললাম। তো এগুলো হচ্ছে কি অর্গানাইজেশনাল সাপোর্ট ঠিক মতো না থাকা। ঠিক আছে, সো দিস ইজ দ্য অর্গানাইজেশনাল ব্যারিয়ার। ওকে, নাও কাম টু দ্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। আমরা রোগীদের সাথে কি করি, একটা রিলেশনশিপ বিল্ড আপের চেষ্টা করি। রোগী এবং ডাক্তারের মাঝখানে রিলেশনশিপ যত ভালো হবে, ওভারঅল সার্ভিস, ওভারঅল আউটকাম অফ দ্য পেশেন্ট তত ভালো হবে, তাই না? So patient primary goal is seeking medical care to obtain information about their condition or illness, as well as the treatment option and outcome. তাহলে জেনারেল একটা প্রাইমারি গোল অফ দ্য পেশেন্ট কি থাকে, হ্যাঁ, কেন রোগী আপনার কাছে আসে, obtain information about their condition, তার রোগীর কি অবস্থা সেটা বোঝার জন্য, as well as treatment option কি কি আছে, as well as outcome কি, এই রোগের, এই রোগ ভালো হবে কি হবে না সেটা জানার জন্য রোগী আপনার কাছে আসে। তাহলে এটা হলো একটা প্রাইমারি গোল। পেশেন্ট স্যাটিসফ্যাকশন ইজ স্ট্রংলি ইনফ্লুয়েন্স বাই কি, কোয়ালিটি অফ কমিউনিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত ভালোভাবে তাকে কমিউনিকেট করতে পারবেন, হ্যাঁ, আমাদের এই যে ডিএমএফ বলেন বা পল্লী চিকিৎসক বলেন, বা তারা এরা কি করে, এরা কিন্তু রোগীর সাথে খুব ভালো কমিউনিকেট করে, রোগীকে মা বাবা,
হ্যাঁ এটা সেটা বলে রোগীকে খুব সুন্দর হিপনোটাইজ করে ফেলে। পেশেন্ট স্যাটিসফ্যাকশনটা এই জায়গাটা ভালো টাচ করে তারা, ঠিক আছে। সো স্ট্রংলি ইনফ্লুয়েন্স বাই কোয়ালিটি অফ ইউর কমিউনিকেশন। ওকে, খুব ইম্পর্টেন্ট। It is therefore important to communicate information and provide explanation to patient and to families and convey proper concern to those who seek help. তাহলে যে আপনার কাছে আসবে তার ফ্যামিলি, সে নিজে পেশেন্ট, তার কাছে আপনি ইনফরমেশন দিবেন, তাকে এক্সপ্লানেশন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। Studies also showed that patient dissatisfaction can seriously reduce their compliance with their treatment regimen. It also trigger patient doubt about the competence of the physician. আপনি কতটুকু কম্পিটেন্ট এটাও আপনার রোগী অ্যাসেস করে ফেলতে পারবে আপনার কমিউনিকেশন দিয়ে। সো প্লিজ বি serious regarding this issue. The medical interview is the usual communication encounter between the doctor and the patient. It can be classified according to the purpose of interview. আমরা চারটা ওয়েতে ভাগ করতে পারি। একটা হলো হিস্ট্রি টেকিং, রোগীর সাথে আমাদের হিস্ট্রি টেকিং এর ব্যাপারটা আসে, রোগীর সাথে আমাদের ব্যাড নিউজ ব্রেক করার ব্যাপারটা আসে, যেটা আমাদের সিলেবাসে আছে, কনসালটেশন রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট এন্ড আউটকামস, এন্ড লাস্ট হচ্ছে ইনফর্ম কনসেন্ট। আপনি একটা ট্রিটমেন্ট শুরু করার আগে তার কনসেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে রোগীকে সবকিছু আবার এক্সপ্লেন করতে হবে। কনসেন্টের ক্ষেত্রে আমরা পড়বো কনসেন্ট সম্পর্কে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। তো কনসালটেশনের ক্ষেত্রে আমরা বলছি যে অনেকগুলো ভ্যারাইটি অফ কমিউনিকেশন স্কিল আপনার থাকতে হবে। সেটা কি কি? অনেকগুলো। একটা হলো এস্টাবলিশ এ র্যাপো বিল্ড আপ করতে হবে, রোগীর ট্রাস্ট, হ্যাঁ, রোগী আপনাকে বিশ্বাস করবে আপনার কথা, এই বিশ্বাসটা তার অর্জন করতে হবে আপনাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য রিজন ফর কনসালটেশন। আপনি ফিক্স জেনে গেলেন যে রোগী কেন আপনার কাছে আসছে, ঠিক আছে, রিজন অফ কনসালটেশন। দেন দ্য গ্যাদারিং ইনফরমেশন। রোগী অনেক কথা বলবে, সব কথা থেকে আপনাকে কয়েকটা স্পেশাল কথা বের করে নিয়ে আসতে হবে যেটা আপনার ডায়াগনোসিসে হেল্প করবে, ঠিক আছে। তারপর এটাকে স্ট্রাকচারাইজ করে ফেলবেন। কনসালটেশনটাকে আপনি মনে মনে ভেবে নেবেন, আমি এতক্ষণ কথা শুনবো, এতক্ষণ আমি কথা বলবো, মাঝখানে এতক্ষণ এক্সামিনেশন করব। এই যে স্ট্রাকচারালাইজ মানে একটা কনসালটেশন পুরোটাকে একটা স্ট্রাকচার করে ফেলা, হ্যাঁ, এটা আপনার একটা কমিউনিকেশন স্কিল। তাইলে আপনার ওভারঅল সময়, ওভারঅল কতগুলো পেশেন্ট দেখতে পারবেন, কোনটা কত সময় দিতে পারবেন, এই বিষয়গুলা। তারপরে হচ্ছে বিভিন্ন রকম রিলেশন, এমপ্যাথেটিক রিলেশন, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই জিনিসগুলো বিল্ড আপ করতে হবে। প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, রোগীকে ইনফরমেশন দেওয়া, এটা একটা কমিউনিকেশন স্কিল। আন্ডারস্ট্যান্ডিং, বারবার চেক করা রোগী আপনার কথা বুঝতেছে কিনা। সো মোটামুটি আমরা একটা কমিউনিকেশন স্কিলের একটা কোর জিনিসের সামারাইজেশন মোটামুটি করে ফেলছি আমরা। ডক্টর পুট টু মাচ এমফাসিস অন কিউরিং এন্ড নট এনাফ অন কেয়ারিং। আমরা কিন্তু প্রচুর সময় এবং প্রচুর কথা বলি জাস্ট রিগার্ডিং দ্য কিউরিং অফ দ্য ডিজিজ, ওই রোগের ভালো হওয়ার জন্য কি করতে হবে কি করতে হবে না, এই কথাগুলা, ঠিক আছে। এই চিকিৎসা করা লাগবে, এই অপারেশন করা লাগবে, ঠিক আছে। এই কিউরিং কস্ট মিলিয়নস, আপনার খরচ হবে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ হবে। বাট এই যে কেয়ারিং, হ্যাঁ, রোগীর প্রতি আপনি এক্সট্রা একটু যত্নশীল হওয়া, বাই ইউর শোয়িং ইউর এমপ্যাথি, বাই শোয়িং ইউর বডি ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল কমিউনিকেশন, সো ইট কামস ফ্রম দ্য হার্ট, হৃদয় থেকে আসে, এন্ড কস্ট নাথিং, কোনো খরচই নেই আপনার এখানে, তাই না। রোগীর কিউরিং এর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হবে, কিন্তু আপনার এই কেয়ারিং, যেটা রোগীর যে কেয়ারিং, সেটার জন্য কিন্তু আপনার কোনো খরচ নাই। ওকে, and it will be more effective for patient satisfaction. ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কমিউনিকেশন পার্টটা। নাও কাম টু এর অনেকগুলো স্পেকট্রাম আমরা বলেছি।